চাই যে দেশে দিনের ভোট রাতে হয়, ভোট দেয় পুলিশ প্রশাসন ক্যাডার বাহিনী, যে দেশে মৃত মানুষরা কবর থেকে উঠে এসে ভোট দেয়, যে দেশে খুশিতে ঠেলায় ঘুরতে ভোটাররা লাইনে দাঁড়ায়, সেই দেশে ভোটার তালিকা থাকা বা না থাকায় কি আসে যায় সেটা আমার বুঝে আসে না মাননীয় স্পিকার। সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্য শুনে তারেক রহমান সহ রেগে গেলেন প্রতিটি নেতাকর্মীরা। সংসদটা খালি করে ফেললে মনে হয় একটু সুবিধাই হতো সংসদের সরকারি দলের সদস্যদের। এত বেশি সুবিধা আমরা দেব না মাননীয় স্পিকার। প্রিয় দর্শক, ব্যারিস্টার রুমিন ফারহানার খেলা কিন্তু শুরু হয়ে গেছে। সে যে একাই 100 সেটা কিন্তু সে আবারও প্রমাণ করে দিয়েছে। আপনারা কিছু অংশ দেখেছেন ভিডিওর শুরুতে, বাকি অংশ দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন যে রুমিন ফারহানা আসলে কত বড় একজন বাঘিনী। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি। চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি একটু দেখে আসি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পূর্বে যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরপরে নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে যায়। চলুন আমরা বেশি দেরি না করে রুমিন ফারহানা সে আগুন ঝরা বক্তব্যটি একটু শুনে আসি। যে সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ। মানে স্পিকার ভোটটা যদি এরকম না করে তাহলেই হয়। আর ভোট দেওয়ার কারো কাছ থেকে শিখতে হবে কেন মাননীয় স্পিকার? ভোটটা শুধু যদি ভোটার তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে এইটুকু সুযোগ দেয়া হয়, যদি ব্যালট বাক্স আগের থেকে ভরে না রাখা হয়, স্পিকার কারো থেকে ভোট শিখতে হবে না। ভোট কিভাবে হয় সেটা সারা বিশ্ব জানে। আর স্বাধীনতার 50 বছরেও যদি ভোট কারো থেকে শিখতে হয় তাহলে তো বড় দুঃখজনক। মাননীয় স্পিকার, একটি রাষ্ট্রে আইন প্রণয়ন করবার ক্ষমতা, আইন প্রয়োগ করবার ক্ষমতা এবং বিচার করবার ক্ষমতা রাষ্ট্রের ভিন্ন ভিন্ন সংস্থার কাছে থাকবার কথা, এবং এই তিনটি সংস্থা বা সত্তা একেবারে স্বাধীনভাবে কাজ করবে। এটাই হচ্ছে সেপারেশন অফ পাওয়ারের মূলনীতি। আমরা যদি সংবিধানের 22 অনুচ্ছেদের দিকে তাকাই মাননীয় স্পিকার, আমরা দেখব সেখানে স্বাধীন বিচার ব্যবস্থার কথা বলা আছে, সেপারেশন অফ পাওয়ারের কথা বলা আছে, এবং বলা হচ্ছে যে রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমূহ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ রাষ্ট্র নিশ্চিত করিবে। মাননীয় স্পিকার, আমরা যদি আমাদের মহান সংবিধানটা একটু দেখি, আমরা দেখব যে সংবিধানের 2 ক বলছে প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালনে রাষ্ট্র সমমর্যাদা ও সম অধিকার নিশ্চিত করবে। আমরা লক্ষ্য করছি সরকারি দলের কিছু সংসদ সদস্য, কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি তারা রাষ্ট্রধর্ম ইসলামকে দায়ী করছেন এই ধরনের হামলার জন্য, কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে 2 ক একই সঙ্গে খুব স্পষ্টভাবে বলছে যে রাষ্ট্রের অন্যান্য যে ধর্মাবলম্বীরা আছেন তারা কিন্তু সমমর্যাদায় সম অধিকারের সঙ্গে তাদের ধর্ম পালন করবেন। একই সঙ্গে আমরা যদি সংবিধানের 8 অনুচ্ছেদটা একটু দেখি মাননীয় স্পিকার, সেখানে বলছে যে আমাদের সংবিধানের যে মূলনীতি, আমাদের রাষ্ট্র পরিচালনার যে মূলনীতি, সেই 4টা মূলনীতির একটা হচ্ছে জাতীয়তাবাদ, একটা সমাজতন্ত্র, একটা গণতন্ত্র এবং আরেকটা ধর্মনিরপেক্ষতা। অর্থাৎ ধর্মনিরপেক্ষতা যে আমাদের সংবিধানে নেই বিষয়টি কিন্তু এমন নয়। রাষ্ট্রধর্মের সঙ্গে সঙ্গে অন্যান্য সকল ধর্মাবলম্বীদের ধর্ম পালনের যেমন অধিকার আছে, সম অধিকার আছে, একইভাবে আমাদের রাষ্ট্র পরিচালনার মূল নীতিতেও কিন্তু খুব স্পষ্টভাবে ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের মানুষের কপাল এমন যে মরার উপর খাড়ার ঘা সব সময়ই থাকে। দীর্ঘ 15 বছর গুম, বিচার বহির্ভূত হত্যা, হেফাজতে নির্যাতন, নেতাকর্মীদের ধরে নিয়ে গিয়ে পা ভেঙে ফেলা, অসুস্থ করে দেওয়া, এই কালচার ছিল। এরপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাননীয় স্পিকার আমরা দেখলাম মব কালচার। 2024-এর সেপ্টেম্বর থেকে 2026-এর জানুয়ারি পর্যন্ত মাননীয় স্পিকার বলছে যে 250-300-র উপরে মানুষ নিহত হয়েছে এই মবের খপ্পরে পড়ে। আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন, যেহেতু একটা খারাপ কালচার বাংলাদেশে শুরু হয়েছে এবং আমি নিজেও 21শে ফেব্রুয়ারি সেটার একজন ভুক্তভোগী, সেটা বন্ধ করার ব্যাপারে সরকার কি মেজার নেবে এবং স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কি কি পদক্ষেপ নেবেন? ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যকেও অনেক বেশি ধন্যবাদ দিচ্ছি। এই মব কালচারের ইস্যুটি একটা ডিফারেন্ট ডিবেট, আলাদা ডিবেট হতে পারত। যত পরিসংখ্যান তিনি দিয়েছেন 24-এর 5ই আগস্টের পর থেকে এই 26-এর জানুয়ারি পর্যন্ত, সে পরিসংখ্যানটা আমার কাছে নাই। তবে আমাদের কাছে অনুমান আছে। আমরা সরকারের দায়িত্ব পেয়েছি, আমি এটা ক্ষমতা বলতে চাই না, আমরা এই রেসপন্সিবিলিটিটা পেয়েছি। এই দায়িত্ব নেওয়ার পর থেকে
আজকে আমরা প্রায় 45 দিনও এখনো হয় নাই, 1.5 মাস হয় নাই। এর মধ্যে ঠিক মব নয়, মবের মতো, কারণ এখানে ডেফিনিশন আলাদা করতে হবে। কোনটা গাইবান্ধার পলাশবাড়িতে থানায় গিয়ে হামলা, সেটা কি মব হবে, নাকি কোনটা 21শে ফেব্রুয়ারিতে মাননীয় সদস্যের উপরে হামলা হয়েছে সেটা কি মব হবে, নাকি উত্তরা একটা বিজনেস সেন্টার, উত্তরা স্কোয়ার সম্ভবত নাম, সেখানে ঘেরাও করে দোকানপাট বন্ধ করেছে, সেটা কি মব হবে? সব কিছুকে মব বলা ঠিক হবে না। কিছু আছে সংগঠিত পরিকল্পিত অপরাধ, তার বিরুদ্ধে মামলা হয় এবং সেটা তদন্ত হয়, গ্রেফতার হয় এবং বিচারের জন্য সুপর্দ করা হয়। কিন্তু স্পষ্ট উচ্চারণ আমরা করেছি দায়িত্ব নেওয়ার পরে, বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। রাস্তাতে যে কোনো দাবি নিয়ে মহাসড়ক সড়ক অবরোধ করে দাবি আদায়ের যে প্রবণতা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে, ক্ষেত্র বিশেষে সেই গভর্নমেন্টের দুর্বলতার কারণে ইন্সপায়ার্ড হয়েছে, সেটাকে আমরা আর কখনো অ্যালাউ করব না। গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে দাবি থাকবে, সেই দাবির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, মন্ত্রণালয়ের কাছে, ডিপার্টমেন্টের কাছে অবশ্যই দাবিনামা স্মারকলিপি দেওয়া যাবে। আমরা কেউ কেউ নির্বাচন এবং নির্বাচন বলে বলে আমরা আমাদের মাথা থেকে বিচার এবং সংস্কারটাই ভুলে দিয়েছিলাম। আবার এখন এসে আমরা দেখলাম যে আমাদের নখের কালি শুকাতে না শুকাতেই উন্নয়নের কথা বলে আমরা আবার জুলাই সনদটাকেই ভুলে দিতে বসেছি। আমি খুবই বিব্রত হই যে আমাদের সন্তানেরা রাস্তায় দাঁড়িয়ে সেদিন কি প্ল্যাকার্ডে এটা লিখেছিল যে আমরা একটা ফ্যামিলি কার্ডের জন্য আজকে রাস্তায় দাঁড়িয়েছি। সেদিন তারা দাঁড়িয়েছিল, মাননীয় স্পিকার, সেদিন তারা দাঁড়িয়েছিল, লেখা ছিল রাস্তাগুলোতে আমাদের সন্তানেরা বুকে গুলিবিদ্ধ হয়ে পা হারিয়ে চোখ হারিয়ে দাঁড়িয়ে রাস্তা ব্যারিকেড দিয়ে লেখা ছিল রাস্তা সংস্কারের কাজ না, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। আমরা যেন সংস্কারের কথাটা মাথায় নিতে পারছি না। আমরা সংস্কারের পরিবর্তে এখন আমরা সংশোধনের দিকে যাচ্ছি। আমরা তো এই সংশোধনীর জন্য আমাদের ছেলেরা, আমাদের তরুণ যুবকরা, আমাদের জনতারা কাজ করে নাই। আমি একটা কথা পরিষ্কার বলি, অ্যামেন্ডমেন্টের জন্য তো শেখ হাসিনাও সেদিন অফার করেছিল 24 ঘন্টা দরজা খোলা আছে, তোমরা সংশোধনের জন্য আসো। সেদিন এই ছাত্র জনতা সংশোধন মেনে নেয়নি, তারা সংস্কারের জন্য কথা বলতে চেয়েছিল। আজকে আমরা সংস্কারটা মাথায় নিতে পারছি না কেন? মাননীয় স্পিকার, আমি আর একটা কথা আপনাকে একটু স্মরণ করানোর জন্য বলছি। আমরা ছোট সময় আমি বাংলায় সাহিত্যে অনার্স করা, আজকে আমাকে আপনি স্নেহের সাথে মাসুদ বলে বলেছেন। আমার সংসদের নাম শফিকুল ইসলাম। এই মাসুদ নামটা যারা একেবারে খুব আমাকে স্নেহ করেন, আদর করেন, তারাই ডাকেন। আমি বাংলার সাথে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের ছিল, রাষ্ট্রবিজ্ঞানে আমরা ছোট একটা বাক্য পড়েছিলাম, নেসেসিটি নোস নো লস। আমরা এই নেসেসিটিকে আজকে একটা সংবিধানের ধারাপায়ের মধ্যে আমরা আটকে ফেলেছি। আমরা লাইন খুঁজতেছি, আমরা দাড়ি কমা সেমিকোলন খুঁজতেছি। আমরা আজকে পরিষ্কার একটা কথা বুঝি যে আমাদের এই সংস্কারের প্রয়োজনটা এই কারণে দরকার হয়েছে, এই প্রস্তাবটা এজন্য উত্থিত হয়েছে যে এটা 30 কার্য দিবসের মধ্যে যেখানে করার কথা ছিল সেখানে আমরা খাল খননে গুরুত্ব দিলাম, ফ্যামিলি কার্ডে গুরুত্ব দিলাম, কৃষি কার্ডে গুরুত্ব দিলাম, আমরা আরো অনেক কাজে গুরুত্ব দিলাম। অথচ যেটার জন্য আজকে নির্বাচন করে আমরা এখানে নিজেরা কথা বলার সুযোগ পেলাম, সেই সংস্কার আমরা নজর দিতে পারলাম না কেন? মাননীয় স্পিকার, প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা বিষয়গুলো অবশ্যই বুঝতে পেরেছেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা, তাকে কোনো এক কারণে কিন্তু দেখা যায় বিএনপি দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং সে কিন্তু থেমে থাকেনি। সে কিন্তু দেখা যায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন এবং সে নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে। কিন্তু এখানে কিন্তু শেষ নয়, সে কিন্তু দেখা যায় যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে আসলে আমি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করেছি এবং আমার এলাকার মানুষজন আমাকে ভালোবাসে দেখে আমি কিন্তু নির্বাচিত হয়েছি। এবং সে কিন্তু আরেকটি কথা বলেছেন যে আমি সাংবাদিকদের প্রশ্নের মুখে সে কিন্তু বলেছেন যে আমি ওই দলে ফিরে যাব কিনা বা অন্য কোনো দলে যোগ দেব কিনা সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি পরে চাইলে দিতেও পারি নাও দিতে পারি। কিন্তু আরেকটি কথা এখানে সে বলেছেন যে আসলে দেখা যায় যে বিরোধী দলীয় নেতাদের যে বরাদ্দ, তারপর দেখা যায় দলীয় নেতাদের সেম বরাদ্দ, তাহলে আমি আমার মতন আমার যেটুকু দরকার আমি ওখান থেকে কিন্তু আদায় করে নিতে পারবো, সেক্ষেত্রে আমার কোনো দলের প্রয়োজন হবে না, সে কথা কিন্তু সে বলেছেন। যাই হোক, তো আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তারা কিন্তু বিষয়গুলো বুঝতে পেরেছেন যে রুমিন ফারহানা একাই কিন্তু 100।
তো এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে আসলে এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কি, এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরপরে নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাই।